গল্পের নাম গাজনের বাজনা। আজ বাংলার নববর্ষ 1428 সন, ইংরেজি 15ই এপ্রিল 2021। আজকে সকাল থেকেই আমার সেই পুরনো দিনের স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। চৈত্র মাসে চৈত্র সংক্রান্তির সেই গাজন সন্ন্যাসীদের নাচ বাজনার তালে তালে। চৈত্র মাসের নবরাত্রি বা দুর্গাপুজোকে আমরা বাংলায় বলি অন্নপূর্ণা পুজো। আমার মায়ের কাছে শুনেছি যে এই অন্নপূর্ণা পুজোই নাকি আসল দুর্গাপুজো। জানি না সত্যি কিনা, তবে বলে এই পুজো নাকি লঙ্কাপতি রাবণ শুরু করেছিলেন। কালীঘাটে ওই সময় এক অন্যরকম উৎসব হতো। পুরো চৈত্র মাস গাজন সন্ন্যাসীরা কঠোর নিয়ম ও ব্রহ্মচর্য পালন করত। ওই গাজন সন্ন্যাসী হতো কারা জানেন? বাগদিরা, যারা কালীঘাটের মন্দিরে পাঁঠা বলে দিত, তাদের বাগদি বলা হতো। আর আমাদের বাড়ির পেছনে বাগদিদের একটা বস্তি ছিল, একটা ছোট মাঠ, আর সেই মাঠের চারধার ঘিরে বাগদিদের বস্তি। সেই মাঠটাকে আমরা বলতাম বাগদিপাড়ার মাঠ। খালি গা, পরনে হলুদ রঙের ধুতি, গলায় গাঁদা ফুলের মালা, মাথায় লম্বা সিঁদুরের তিলক, এক পায়ে ঘুঙরু, হাতে বড় বড় লোহার কড়া। গাজন সন্ন্যাসী নাচত ঢাকের তালে তালে। আর সেই ঢাকের তাল কিন্তু অন্যরকম। জানেন, দুর্গাপুজোর সময় যে ঢাকের বাজনা আমরা শুনি, ঠিক তা নয়। সারা চৈত্র মাস কঠোর ব্রহ্মচারী হয়ে ব্রহ্মচর্য পালন করার পরে শেষের দিনে, মানে চৈত্র সংক্রান্তির দিনে, এরা ঝাঁপ দিত। সে এক অদ্ভুত দৃশ্য হতো। আমি একবার না, অনেকবার এই দৃশ্য দেখতে গিয়েছিলাম। চৈত্র সংক্রান্তির আগের দিন হতো বাঙালিদের নীল ষষ্ঠী। এই দিন প্রতিটি বাঙালি মারা তাদের সন্তানের দীর্ঘায়ু কামনা করে নীলের উপোস রাখেন। নীলের উপোস, আপনারা ভাবছেন তো নীলের উপোসটা কি? নীলের উপোস মানে দেবাদিদেব স্বয়ং মহাদেবের উপোস। নীল মহাদেবের আরেক নাম হচ্ছে নীলকণ্ঠ। কেন? মহাদেব যখন তিনি বিষ পান করেছিলেন, সেই বিষকে তিনি গলায় ধারণ করেছিলেন, কণ্ঠে, তাই তার অপর নাম হয় বিষকণ্ঠ। এটা তো সবাই জানে। নীলকণ্ঠ থেকে নীলের উপোস, মহাদেবের উপোস। সারা দিন নির্জলা উপোস থেকে সন্ধেবেলায় সূর্য অস্তের পরে মারা মন্দিরে যেতেন। আর মন্দিরে গিয়ে শিবের মাথায় জল চড়িয়ে পুজো করে ঘিয়ের প্রদীপ জ্বালাতেন। যতজন সন্তান, সে প্রতিটা সন্তানের নামে একটা করে ঘিয়ের প্রদীপ জ্বালানো হতো মন্দিরে। তারপর তারা জল গ্রহণ করতেন। অনেকটা করবাচৌথ ব্রতের মতো। ওরা স্বামীর দীর্ঘায়ু কামনা করে পুজো করে, আর আমাদের বাঙালি মারা সন্তানের জন্য পুজো করে। কিন্তু বলুন তো, নিজের জন্য কোনোদিন ভারতীয় মহিলারা কোনো কিছু চায় না। আপনারা ভাবছেন তো আমি এগুলো কেন বলছি? আমি এগুলো বলছি, এই গল্পটা বলছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমাদের আজকের যুগে মানুষরা চাকরির খোঁজে সবাই বিদেশে যাচ্ছে। প্রতিটা পরিবার থেকেই একজন দুজন, কেউ না কেউ আমেরিকা, নয়তো লন্ডন, নয়তো ইউরোপের কোনো একটা শহরে তারা বসবাস করে, কিংবা অস্ট্রেলিয়া। দেশ ছেড়ে তাদের বাইরে যেতে হয়। এটা যে তারা খুব খুশি বা মনের আনন্দে যান তা না, চাকরির জন্য যান। চাকরির উদ্দেশ্যে কিছু সংসারকে বা ফ্যামিলিকে ভালো একটা জীবনের সন্ধানে তারা সেখানে যান, এবং সেখানে গিয়ে ধীরে ধীরে তাদের যে সংস্কৃতি, তাদের যে কালচার, সেগুলোকে অ্যাডাপ্ট করতে থাকেন, মানে সেগুলোকে গ্রহণ করতে থাকেন। আর আমাদের এই যে সভ্যতা, আমাদের এই যে সংস্কৃতি ধীরে ধীরে বিলুপ্ত হতে চলেছে। সেই জন্য আমার চোখে দেখা
যে এইটা সত্যি ঘটনা, এটা কোনো গল্প কথা নয়, এটা সত্যি ঘটনা, আমি আমার নিজের চোখে দেখেছি, সেটাই আমি বর্ণনা করছি। এটা একটা ছোট্ট একটা আমি চেষ্টা করছি যে একটা ছবির মতো এটাকে একটা ধরে রাখতে পারি। এটা একটা সমাজ ব্যবস্থা ছিল তখন। এই যাই হোক, নীল ষষ্ঠীর দিন কালীঘাটে একটা অন্যরকম মেলা বসতো জানেন। যারা কালীঘাট পাড়ার মন্দিরের দুই ধারে ছোট ছোট ফুলের দোকান, দিয়ার দোকান, ফলের দোকান, নানান রকমের দোকান, খাবারের দোকান সব বসতো। কত মহিলারা দূর দূর থেকে মন্দিরে পুজো দিতে আসতো। আর ওই দিন বিকেলে জানেন সং বেরোতো। সং সে একটা মজার দৃশ্য। পটুয়াপাড়া থেকে, মানে যেখানে মূর্তি গড়ন হয় সেটা মানে পটুয়াপাড়া, কালীঘাটের অন্যদিকে, ব্রিজের অন্যদিকে ছিল পটুয়াপাড়া। সেই পটুয়াপাড়া থেকে ছেলেরা সব মেয়ে সেজে পৌরাণিক চরিত্র সাজতো। কেউ শিব পার্বতী, রাম সীতা, লক্ষ্মণ, হনুমান, রাবণ, রাধা, কৃষ্ণ ইত্যাদি ইত্যাদি নানান রকম চরিত্র সব সেজে, সব ছেলেরা মেয়ে সেজে, আবার তাদের মধ্যে একজন নাচতো তাসাপাটির সাথে। আর তাসাপাটি যারা বাজাতো না, তাদের এক পায়ে লাল চটি, এক পায়ে নীল চটি। সেই তাসাপাটির সাথে সাথে একটা ছেলে সে মেয়ে সাজতো, সে মেয়ে সাজে মধ্যিখানে নাচতো, আর পেছনে পেছনে গাজন সন্ন্যাসীরা ঢাকের বাজনার সাথে নাচতো। একবার কি হয়েছে জানেন, সং যাচ্ছে, আর আমরা সবাই বাড়ি থেকে নেবে গেটের সামনে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের সং দেখতাম। একদিন হয়েছে কি, একবার সং যাচ্ছে, হঠাৎ দেখি লক্ষ্মণ বলে উঠলো, এ সীতা, এ সীতা, বিড়িটা দে না মাইরি। আমি মাকে বললাম, মা দেখো সীতা বিড়ি খায়। সে সবাই ওখানে হাসতে থাকে ওদের সে লক্ষণের কাজ কারবার দেখে। তা যাই হোক, চৈত্র সংক্রান্তির দিন দুপুর বেলায় গাজন সন্ন্যাসীদের ঝাঁপ হতো। প্রথমে কালীঘাটের মা কালীর মন্দিরে পূজারী মায়ের মাথায় বেলপাতা ও ফুল চড়াতেন। আর সেই ফুলগুলো ঢাকের বাজনার সাথে সাথে ওরা কি করত, মায়ের মন্দিরের প্রদক্ষিণ করতে থাকতো। সে এক মানে অপূর্ব একটা দৃশ্য। হ্যাঁ, ঢাকের সাথে সাথে প্রদক্ষিণ করত। আর যতটা নাট মন্দিরে ঢাক বাজতো আর মা কালীকে প্রদক্ষিণ করতে থাকতো। যতক্ষণ না মায়ের মাথা থেকে সেই ফুল পড়তো ততক্ষণ ওরা ওই ঢাকের সন্ন্যাসীরা ওরম ভাবে প্রদক্ষিণ করত। তারপরে ধীরে ধীরে যেই না মায়ের মাথা থেকে ফুল আর বেলপাতা পড়তো, সাথে সাথে নাচ বন্ধ করে ওরা একটা নাট মন্দিরের মধ্যে একটা মাচা তৈরি করা হতো। বাঁশের ওপরে মানে মাচা হতো, প্রায় 5 তলা 6 তলা উঁচু। হ্যাঁ, বাঁশের মাচা। আর সেই মাচার ওপরে উঠে সেইখান থেকে সন্ন্যাসীরা ঝাঁপ দিত। আর কোথায় ঝাঁপ দিত? নিচে একটা মানে গনির ওপরে ছুরি, কাটারি, কাঁটা, নানান রকম ধারালো অস্ত্র রাখা হতো। আর ওই 5 তলা মাচা থেকে নিচে ঝাঁপ দিত। কিন্তু সেই ধারালো অস্ত্রগুলোর ওপরে ধপাধপ সে সন্ন্যাসীরা পড়তো। কিন্তু অদ্ভুত ধরনের একটা ঘটনা, তাদের কোনো রকমে কোনো আঁচ লাগতো না, তাদের কোনো ক্ষতি হতো না, কোনো রক্তপাত হতো না। এক অপূর্ব একটা বিশ্বাস মানুষের। আর এইরকম ভাবে মায়ের মন্দিরে ঝাঁপ দিয়ে ওরা সিধা নকুলেশ্বর শিবের মন্দিরে যেতেন। নকুলেশ্বর শিব হচ্ছে স্বয়ম্ভু শিবের মন্দির। আমরা সবাই জানি যে মায়ের 51 পীঠ, যে মায়ের দুর্গার যে অঙ্গ পড়েছিল 51 পীঠে, সে 51 পীঠ মায়ের দেবস্থানের পাশে শিবের স্বয়ম্ভু তিনি আবির্ভাব হন। প্রতিটা মায়ের মন্দিরের পাশে শিবের মন্দির থাকবেই। এরকম কালীঘাটের
যে মায়ের যে 51 পিঠের এক পিঠ হচ্ছে আমাদের কালীঘাটের মায়ের মন্দির, তার পাশেই নকুলেশ্বর তলার মন্দির, শিবের মন্দির। আর সেই নকুলেশ্বর তলার শিবের মন্দির খুব জাগ্রত, আর সেইখানেও ঝাঁপ দিতেন গাজন সন্ন্যাসীরা, এবং সেই রকম ভাবে ঢাকের তালে তালে চারিদিকে সেই প্রদক্ষিণ করা হতো। মহাদেবের মাথার উপরে 108টা বেলপাতা এবং ফুল চড়ানো হতো। পূজারী পুজো করতেন, আর সেই ঢাকের আওয়াজে তারা সন্ন্যাসীরা নাচতে নাচতে পুরো প্রদক্ষিণ করতো। একটা ট্রান্সে চলে যেত ওরা, এমন ভাবে নাচতো, অন্য জগতে চলে যেত। আর তারপরে যেই মায়ের শিবের মাথার উপর থেকে বেলপাতা পড়তো, সঙ্গে সঙ্গে তারা ওই মাচার উপরে, ওখানেও মাচা তৈরি করা থাকতো, 6 তলা 7 তলা মাচা, সেই মাচার উপর থেকে সেই ধরালো মানে অস্ত্রের উপর, অস্ত্রশস্ত্রের উপরে তারা ঝাঁপ দিত, কিন্তু তাদের কিছুই হতো না, কোনো রকম কোনো ক্ষতি হতো না। গাজন সন্ন্যাসীদের ঝাঁপ দেখার জন্য দুধারে, রাস্তার দুধারে প্রচুর লোক দাঁড়িয়ে থাকতো। আর যে ঝাঁপ শেষ হয়ে যেত, সবাই এসে ওই সন্ন্যাসীদের পা ছুঁয়ে আশীর্বাদ নিত। তখন কিন্তু কারোর মনে এটা হতো না যে ওরা বাগদি, ওরা তো আমাদের জাতের থেকে অনেক নিচের জাতের, ওরা তো পাঁঠা বলি দেয়, ওদের আমি পা ছুঁবো কেন? এই যে জাতের ভেদাভেদে, ওটা তখন তাদের মনে হতো না, কারণ তাদের ব্রহ্মচর্য আর তাদের সেই ভক্তি আর তাদের যে মানে ঈশ্বরের প্রতি সমর্পণ, তাদের সমস্ত জাত পাতের থেকে অনেক উঁচুতে নিয়ে যেত। এখনকার সময় ওই সব গাজন সন্ন্যাসী আর মনে হয় না, কেননা আজকাল বাগদিদের ছেলেরাও সবাই পড়াশোনা শিখেছে, অফিসে কাজ করে, কেউ ব্যবসা করে, কেউ বিদেশে গেছে চাকরির ক্ষেত্রে, কেউ আর তাদের ওই বাপ দাদার সেই কাজ আর এখন করে না। এখন ওদের জীবনে শিক্ষার আলোয় জীবনকে আলোকিত করেছে, ওদের জীবনও অনেক উন্নত মানের হয়ে উঠেছে। আমাদের অনেক পৌরাণিক প্রথা ভালো ছিল কি মন্দ ছিল এই সব বিশ্লেষণে আমি যাচ্ছি না, কিন্তু সেটা এখন বর্তমান যুগে অনেক বিলুপ্ত হতে চলেছে। বর্তমান কালে, আজ আধুনিক এই সময়, আস্থা ও ভক্তির থেকে ধর্মকে অনেকটা আমরা কমার্শিয়ালাইজ করে ফেলেছি। আমাদের সমাজে যেসব প্রসিদ্ধ মন্দিরগুলো আছে, এখন দেখবেন ভারতে যেসব প্রসিদ্ধ মন্দির আছে, আমি কারোর নাম নিতে চাই না, কিন্তু সেসব মন্দিরে 3-4 রকমের ক্লাসিফিকেশন আছে, সেই 3-4 রকমের লাইন হয়। আগেকার দিনে আমাদের ছোটবেলায় আমরা ওরকম লাইন দেখিনি, ভিআইপি লাইন, ভিভিআইপি লাইন, জেনারেল লাইন, এসব আমি দেখিনি। এখন ভিআইপি লাইনের পয়সার অঙ্ক অন্যরকম, ভিভিআইপি লাইনের পয়সার অঙ্ক অন্যরকম, জেনারেল লাইনের ধাক্কা মুক্কি খেয়ে লোকে দেবে। আবার কোথাও কোথাও তো হেলিকপ্টার দর্শনও আছে, হেলিকপ্টারে গিয়ে দর্শন করে চলে আসে। ভিআইপি লাইনে যারা যান তাদের কাছে সময় নেই, তারা ভিআইপি। আমার কথা হচ্ছে, মশাই, যদি আপনার কাছে ঈশ্বরের জন্য সময়ই না থাকে, তাহলে মন্দিরে যাচ্ছেন কেন? আসবেন না। এইরকম বিশ্বাস, ঈশ্বরের ওপরে যদি বিশ্বাস থাকে, তাহলে একটা মাথা নিচু করে শান্তি মতো একটা লাইনে ভক্তি ভরে ঠাকুরের দর্শন করা উচিত। আমি বিশ্বাস করি যে মন্দিরে কোনো উঁচ নিচ, জাত পাত, বড় লোক গরিব লোক এসব নেই, ঈশ্বরের দরবারে সবাই সমান, আমার বিশ্বাস। যাই হোক, সংক্রান্তির পরের দিন ছিল পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে বাঙালির নববর্ষ। সংক্রান্তির 2 দিন আগে থাকতেই কালীঘাটে রমরম সাজ, সব দোকানিরা দোকানের সামনে কাঠের বড় বড় মানে স্ট্যান্ড লাগিয়ে দিত, আর তাতে সাদা কাপড় পেতে লক্ষ্মী গণেশজির মূর্তি বিক্রি করত। বড় বড় ফ্লাড লাইট জ্বালিয়ে পয়লা বৈশাখের আগের দিন রাত্রে সারা রাত হইচই, রাত্রি থাকার সারা রাতে কত দূর দূর থেকে ব্যবসায়ীরা
মা কালীর মন্দিরে পুজো দিতে আসতো। সামনে বিশাল লাইন, মন্দির থেকে আর সেই ট্রাম রাস্তা অবধি সব লাইন। লক্ষ্মী গণেশের একটা ধামার মধ্যে লক্ষ্মী গণেশ, তার হালকাতা লাল রঙের কাভারওয়ালা মলাটলা যে খাতাগুলো হালকাতা, সে হালকাতা পুজো করে ব্যবসায় প্রথম বছর শুরু হতো। আর শুরু করতো সব এইসব ছোট ব্যবসায়ীরাও ছিল, বড় ব্যবসায়ীরাও ছিল। আর রাস্তার দুই ধারে সমস্ত দোকান, মেলা, খাবারের দোকান, সে একটা অন্যরকম একটা আনন্দ, একটা অন্যরকম একটা মানে দৃশ্য তৈরি হতো সেই সময়। যেমন দিওয়ালিতে অবাঙালি ব্যবসায়ীরা যেমন প্রথম পুজো শুরু করে, লক্ষ্মী গণেশ সরস্বতীর পুজো করে ব্যবসা হালখাতা শুরু করে, সেই রকম বাঙালিরা পয়লা বৈশাখে এরকম পুজো করে হালখাতা শুরু করে। আর আমার মা কাকিমাদের বিভিন্ন দোকান থেকে নিমন্ত্রণ আসতো, জানেন, সে এক অন্যরকম ব্যাপার। এখন আর সেই জিনিস দেখা যায় না। সমস্ত কালীঘাটে আগেকার দিনে লক্ষ্মী কাটরা, গণেশ কাটরা, বেঙ্গল হ্যান্ডলুম, সোনার ছোট ছোট দোকান, কিনুদার দোকান, কাপড়ের দোকান, এইসব দোকান থেকে মা কাকিমারা সারা বছর কিছু না কিছু জিনিস নিতেন। আর সেই হালখাতা চলতো তাদের, সেই জিনিসে নিতেন। আর বছরের শেষে মানে আবার যখন পয়লা বৈশাখ হতো, তাদের সব নিমন্ত্রণ দিত মা কাকিমাদের। সারা বছরের কাপড় জামার কেনার দৌলতে সন্ধেবেলায় মাদের হাত ধরে আমরা দোকানে দোকানে যেতাম। মারা কিছু টাকা দিয়ে হালখাতা আবার শুরু করতেন, মানে পুরনো হালখাতা শেষ হয়ে আবার নতুন হিসাব শুরু হতো। দোকানিরা মিষ্টির বাক্স দিত, নতুন বছরে বাংলা ক্যালেন্ডার দিত মাদের। তারপর আমরা সবাই মিলে একটা কোনো রেস্টুরেন্টে গিয়ে দোসা, ইডলি, আইসক্রিম খেয়ে তারপর বাড়ি ফিরতাম। সে এক অপূর্ব আনন্দ। আজকে লাখ টাকা দিলেও সেই আনন্দ পাওয়া যাবে না। এখন বর্তমান আধুনিক যুগে ইন্টারনেটের সুবিধার জন্য পুরো পৃথিবীটাই আমাদের মানুষের হাতের মুঠোয় এসে গেছে। আমি একে বলি গ্লোবাল ভিলেজ। এখন ওই ছোটখাটো দোকান আর খুব একটা নেই, অনেক কমে গেছে। আজকের সময় ছোট ব্যবসায়ীরাও ইন্টারনেটের লাভ নিয়ে তাদের ব্যবসা সারা পৃথিবীময় বিস্তার করেছে। এখন আর মুষ্টিমেয় কিছু গ্রাহকের উপর তাদের নির্ভর করতে হয় না। সারা দেশে ও বিদেশে গ্রাহকদের সংখ্যাও বেড়েছে। বেশিরভাগ সংখ্যক লোকই এখন সব অনলাইনে শপিং করে। এখন নতুন একটা চল হয়েছে অনলাইন শপিং, একটা খুব ভালো, কারণ না সময়ের অনেক কম হয়, সময় নেই তো লোকে, সবাই চাকরি করছে, সবাই আজকাল দৌড়ে বেড়াচ্ছে নিজের জীবনকে চালানোর জন্য। তো এইরকম ব্যস্ততার মধ্যে দোকানে গিয়ে জিনিস কেনার সময় কোথায়? তাই ইন্টারনেটের মাধ্যমে আমরা অনলাইনে, আমিও করি অনলাইনে শপিং। যেভাবে ভারতীয় সমাজ পশ্চিমের দিকে দৌড়াচ্ছে, এই গতিতে দৌড়াতে থাকলে আমার তো মনে হয় আমাদের প্রাচীন যে ঐতিহ্যপূর্ণ সভ্যতা, সংস্কৃতি ও সামাজিকতা একদিন ইতিহাসের পাতায় এসে যাবে। তবে আমার কি মনে হয় জানেন, আমার মনে হয় যে সময় সদা পরিবর্তনশীল, আর পরিবর্তনশীল সময় ও সমাজের সাথে সামঞ্জস্যতা রেখে চলার জন্য নিজেকে পরিবর্তন করাই ওর যুগোপযোগী করে তোলাটাই বুদ্ধিমত্তার কাজ। তবে যতই আমি আধুনিক যুগের নারী হই না কেন, এখনো আমার কানে, আমার মনের ক্যানভাসে গাজনের ঢাক আর ঢাকের তালে তালে
নাচা সেই গাজন সন্ন্যাসীদের নাচ একটা গভীর ছবি এঁকে রেখেছে, যা কোনোদিনও মুছে যাবে না।